হ্যালো দর্শক, দিস ইজ রাজ ফ্রম সিনেব্রোস। আর আমাদের সাথে আজকে যিনি আছেন তার কোনো পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই, তোমরা সবাই তাকে চেনো। ইনফ্যাক্ট তাকে দেখবার জন্য তোমরা মুখিয়েছিলে, অনেকেই পাগল করে ফেলছো যে হৃদয় ভাইকে দরকার, হৃদয় ভাইকে দরকার। তো উনি অনেক ব্যস্ত মানুষ, আজকে অনেক ব্যস্ততার মাঝখানে আমাদেরকে সময় দিয়েছেন। তো ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভাই খুবই ভালো আছি, আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনার থেকে তো এই মুহূর্তে ব্যস্ত মানুষ আর কেউ নেই বাংলাদেশের সিনে জগতে। কালকে আপনার সিনেমা রিলিজ, এর মাঝখানেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। এটা হচ্ছে আপনার ক্যারিয়ারের প্রথম সিনেমা, কালকে সেই সিনেমা রিলিজ হচ্ছে, আর সেই সিনেমাটাও হচ্ছে মেগাস্টার শাকিব খানের সাথে। একজন ডিরেক্টরের যখন সে কাজ করে তার স্বপ্ন থাকে যে ইন্ডাস্ট্রির সব থেকে বড় স্টারের সাথে আমি সব থেকে বড় সিনেমা তৈরি করব। আপনার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে একেবারে শুরুতেই আপনার স্বপ্নটা সত্যি হয়ে গেল। আমরা এটার পিছনের গল্পটা শুনতে যাচ্ছি, আপনার মতো করে আপনি সময় নিয়ে বলেন যে এই ড্রিমটা কিভাবে আপনি অ্যাচিভ করলেন, এটার পিছনের গল্পটা। আসলে বরবাদের গল্পটা আমার অনেক আগেই মাথায় আসে, সেটা 2020-21 এরকম একটা সময় আমার মাথায় আসে। দেন যখন গল্পটা মাথায় আসার পরে যে ক্যারেক্টারটা চলে আসে গল্পর মাঝখানে, প্রোটাগনিস্ট যেটাকে আমরা বলি, তো তখনই মনে হয়েছে যে এটা আসলে সাকিব ভাই ঠিকঠাক করতে পারবে, অথবা আমার ক্যারেক্টারটার সাথে সাকিব ভাই যায়। আমি এটা বলার জন্য বলছি না, কালকে সিনেমা হলে রিলিজ হওয়ার পরে আপনারা আরিয়ান মির্জার চরিত্রটা আপনারা দেখলেও বুঝতে পারবেন যে আসলেই সাকিব ভাইয়ের সাথে যায় এবং সেই করতে পারবে। মানে বলার জন্য বলছি না, কালকে দেখলে অবশ্য আপনারা টিজার বলেন, গান বলেন, ফার্স্ট লুক বলেন, আপনারা বুঝছেন যে আরিয়ান মির্জা একজন মানে ওই লেভেলে ওনার সাথে আসলে ক্যারেক্টারটা গেছে, আপনারা যতটুকু বুঝতে পারছেন। এইবার আপনারা সিনেমা হলে যাওয়ার পর আরও বুঝতে পারবেন। তখন হয় কি, তখন আসলে ওইভাবে সিনেমা বানানোর জন্য সত্যিকার অর্থে আমি প্রস্তুত না। বাট কথায় কথায় আমার এক কাছের প্রডিউসারকে আমি এক সময় গল্পটা শোনাই, জাস্ট অল্প একটু গল্প শোনাই। তখন সে বললো আমি সিনেমাটা করবো, তুমি শুরু করো। পরে আমি বললাম যে না ভাই, টাইম নেই। পরে বললাম যে না, শুরু করো, আমি আসি। পরে গল্পটা লেখা শুরু করি। গল্পটা লেখা শুরু হওয়ার পরে গল্পটা আসলে এত বড় স্কেলে হয়ে যায় যে অনেক বাজেট হয়ে যায় তখনকার সময়। আর তখন বাংলাদেশের মার্কেট এত বড় ছিল না যে এত টাকা ইনভেস্ট করবে। তখন বাজেট বাইরে যাওয়ার জন্য যেটা হয় আসলে, তখন আর প্রডিউসার করতে রাজি হয় না। আমার মনে আছে ঠিক আছে ওকে। এরপরে আমি অনেকটা সময় যাওয়ার পরে একটা ওয়েব ফিল্ম বানাই, টাকশালটা খুব ভালো যায় ওয়েব ফিল্মটা। তো মিশা ভাই আমাকে বলে তুমি তো ফিল্ম বানাইতে পারো। আমি বলছি যে ভাই আসলে দিন শেষে তো আমি ওইটাই বানাইতে চাই। তো বালাচ্ছো না কেন, অথবা কাকে নিয়ে বানাইতে চাও? তখন আমি বললাম সাকিব ভাইকে নিয়ে বানাইতে চাই, আমার কাছে একটা গল্প আছে। তো আমি গল্পটা শোনাই না, গল্পের লাস্ট একটা জায়গা আছে, ওই জায়গাটা শোনাই। শোনানোর পরে উনি বলে যে আচ্ছা ঠিক আছে, খুবই সুন্দর, ভালো লাগছে। তারপরের দিন আমাকে মিশা ভাই ফোন দেওয়ার পরে বলে সাকিব তোমার সাথে কথা বলবে। পরে আমি তো অবাক হয়ে গেলাম, ভাইকে সালাম দিলাম। ভাইয়া বললো কেমন আছো? এই তো ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? পরে ভাইয়া বললো মিশা ভাই তোমার কথা বললো, তুমি নাকি খুব সুন্দর গল্প রেডি করছো, আমাকে নিয়ে করতে চাও, তাহলে ঠিক আছে তুমি যোগাযোগ রাখো। পরে আমি ভাইয়াকে ফোন দিই, টেক্সট দিই। তা একদিন ভাইয়া আমাকে বলে যে আসো, আমার অফিসে আসো। তারপরের দিন আমি অফিসে যাওয়ার পরে আমি একবারে এক বসায় তাকে পুরো গল্পটা শোনাই। যদিও সাকিব ভাই মানে এতক্ষণ শোনার জন্য প্রস্তুত ছিল না, তার হাতে এত টাইম ছিল না, সে তার কোথাও যেন একটা কাজ ছিল। তো আমি গল্প করলে কি হয়, গল্পটা যখন বলা শুরু করি, কারণ আমি আমার মতো করে গল্পটা শুরু করি বলা, পুরো গল্পটা একদম শেষ করার পরে বলে যে আমার কাছে গল্পটা খুবই ভালো লাগছে, আমি আসলে কাজটা করতে চাই, তোমার কাছে কি প্রডিউসার আছে? হ্যাঁ, তখন আমার কাছে প্রডিউসার ছিল এইভাবে, আমার এখন যারা আমার সিনেমাটা প্রডিউস করতেছে তারা, আমি মালয়েশিয়া শুটিংয়ে যাওয়ার পরে আমার দুলাভাই যে আজিম হারুন ভাই, উনি আমার শুটিংয়ে ছিল, ওনারা অনেক হেল্প করছে ওই শুটিংয়ে, ওনারা যেহেতু মালয়েশিয়াতেই থাকে। তো আপনি দেখবেন আজিম ভাইয়ের একটা ইন্টারভিউতে উনি বলছে যে আসলে আমি ওকে বলি যে আপনি ফিল্ম বানান, কত টাকা লাগে ফিল্ম বানাইতে? তখন আমি ওনাদেরকে ফোন দিই যে এরকম সাকিব ভাইয়ের সাথে আমি একটা গল্প করতে চাই। পরে আমাকে বলে যে হ্যাঁ ঠিক আছে, ওকে, আমরা রাজি আছি। এরপরে সাকিব ভাইয়ের সাথে মনে হয় তার পরের দিন বসে আমরা সাইনিং করে ফেলি একদম। এই তো সিনেমা জার্নিটা শুরু হয়। ফাইনালি তো কালকে থেকে আসলে সব শুরু হবে এই সিনেমা। তো আপনি বললেন যে শুরুতে আপনার যখন আইডিয়াটা এসেছিল তখন কোনো প্রডিউসার রেডি ছিল না। এই সময়টা কি প্রি তুফান এরা বা প্রিয়তমা এরা, নাকি প্রিয়তমা বা তুফানের পরের ঘটনা এটা? একদম শুরুতে যখন প্রডিউসার রাজি ছিল না বা তার মনে হয়নি যে এখন এত বড় বাজেটের সিনেমা করা সম্ভব? না, এটা তুফানের অনেক আগে। তুফানের আগে? তুফান, প্রিয়তমা এগুলোরও আগে। এগুলোরও আগে।
আচ্ছা আচ্ছা, তো আপনার এই যে শেষে যে ফাইনালি প্রডিউসার কনভিন্সড হয়ে গেল, এখানে কি আপনার মনে হয় কোনোভাবে প্রিয়তমা বা তুফানের এই হিউজ সাকসেসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। দেখেন, প্রিয়তমা এত বিজনেস করছে দেখেই, অথবা তুফান এত বিজনেস করছে দেখেই কিন্তু প্রডিউসার সাহস করছে এত টাকা ইনভেস্ট করার জন্য, যে না, বাংলাদেশে ভালো কন্টেন্ট হইলে টাকা উঠে আসে। সো এই দুইটার ভূমিকা তো অবশ্যই আছে। আচ্ছা, শাকিব খানের সাথে আপনার প্রথমবারের মতো কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? আমরা তার ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কমপ্লেন আমরা শুনেছি। কেউ কেউ বলে যে তিনি বিভিন্নভাবে সিনেমার শিডিউল ফাঁসিয়ে দেন, কেউ কেউ বলে যে তিনি একেবারেই সময় মতো সেটে আসে না, আবার কেউ কেউ এটাও বলে যে হি ইজ ভেরি হার্ড টু ডিল উইথ, ডিরেক্টরের জন্য তাকে কন্ট্রোল করাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। তো আপনি যেহেতু প্রথম সিনেমা বানাচ্ছেন, আপনার জন্য এটা প্রথমই সিনেমা, তো কেমন ছিল তাকে কন্ট্রোলিং করাটা, বাচ্চে আপনাকে কতটুকু হেল্প করেছে, এই পুরো অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাচ্ছি। আপনি আপনার মতো করে বলেন। সে এই কথাটা আমি একা বলতেছি না, আপনি তপু ভাইকে দেখেন, তপু ভাই কিন্তু সেম কথা বলবে আমার মতো, যে অন টাইম শুটিংয়ে আসা, ডিরেক্টরকে কোনো রকম প্যারা না দেওয়া, যতটুকু সাপোর্ট দেওয়া তার থেকে শাকিব খান বেশি দেয় আমাদের মেগা স্টার। রাফি ভাইকে দেখেন, রাফি ভাই কিন্তু একই কথা বলছে, যত ডিরেক্টর তার সাথে কাজ করতেছে কেউ একজন বলছে রিসেন্ট টাইমে আমরা এরকম শুনতে পাচ্ছি না, বিশেষ করে আপনাদের মতো যারা নতুন আছে তারা কিন্তু অন্য কথাই বলতেছেন, কিন্তু আগে যারা আছে তাদের মুখে কিন্তু অন্য কথাই শোনা যায়। আমরা মাঝে মধ্যে শুনি বিভিন্ন রকম কথাবার্তা। আমার কাছে মনে হয় নাই কোনোভাবে যে উনি এরকম মানুষ। উনি একটা গল্প পাওয়ার পরে, একটা ক্যারেক্টার পাওয়ার পরে যদি মনে করে যে না, একদম সব কিছু ঠিকঠাক আছে, পুরা টিমটা ভালো আছে, তারা যেভাবে গল্পটা বলছে ঠিক ওইভাবেই তারা করতে চায়, তখন ওনার থেকে ভালো মানুষ আর হইতে পারে না, ওনার থেকে ভালো আর্টিস্ট আর হইতে পারে না। উনি কি পরিমাণ কষ্ট করতে জানে, কি পরিমাণ খাটে শুটিংয়ে, এইটা আসলে ওনার সাথে শুটিং না করলে কি বিশ্বাস করবে না। উনি আমার শুটিংয়ে সেকেন্ড লুকটার জন্য, ওইটার প্রস্থেটিক মেকআপ করার জন্য 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার মতো সময় লাগে। উনি 4টার সময় ঘুম থেকে ওঠার পরে উনি প্রস্থেটিক মেকআপে বসে, 9টা 9:30 পর্যন্ত মেকআপ হয়। এরপরে যা হচ্ছে উনি শুটিং করে, শুটিং শেষ ধরেন রাত 9টা 10টায়। এরপরে যা হচ্ছে উনি আপনার জিম করে প্রায় টানা 2 ঘন্টা। তো এরপরে আসলে কোনো প্যারা নাই ভাই, কোনো প্যারা নাই। এইখানে আমি একটা হিউজ গ্যাপ দেখতে পাচ্ছি, এই জিনিসটা আমরাও দর্শকরা ফিল করতে পারছি যে উনি খুবই ডেডিকেটেড বর্তমানে ওনার কাজের প্রতি, যেটা আমরা থ্রু স্ক্রিন ফিল করতে পারছি। কিন্তু এই যদি 3-4 বছর আগের কথাও বলি, তখন এই যে কমপ্লেনগুলোর কথা আমি বললাম, এরকমের অনেক কমপ্লেন শোনা যেত। তো আমি এইটার মাঝখানে এটা বোঝার চেষ্টা করতেছি যে এই যে ইয়াং জেনারেশনের যারা ডিরেক্টর আছে মডার্ন, তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স একরকমের, বাট আগে যারা করেছে তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স একটু ভিন্ন শোনা যায়। এটা কারণ কি হতে পারে আপনার মনে হয়? এইটা সত্যিকার অর্থে কতটুকু সত্যি এইটাই আমি জানি না। এমনও তো হইতে পারে আপনি যেটা জানেন সেটা আদৌ না, আবার তো এরকমও হইতে পারে যদি হয় তার পেছনে কোনো কারণ আছে। এখন যেই বিষয়টা জানি না সেই বিষয়টা নিয়ে আসলে আমি কথা বলতেও চাই না। তবে আমার এক্সপিরিয়েন্স যেটা হয়েছে শাকিব ভাইয়ের সাথে কাজ করতে যাওয়ার পরে, এইরকম মানুষ উনি না, একদমই এরকম মানুষ না। বাট একটা জিনিস, শুটিংয়ে যাওয়ার আগ পর্যন্ত উনি ডিরেক্টরকে ধরেন যতটুকু জানার, যতটুকু বোঝার সিনেমার ব্যাপারে, উনি প্রতিদিন বসবে, প্রত্যেক দিন বসে আপনাকে বোঝার চেষ্টা করবে, আপনাকে জানার চেষ্টা করবে আপনি কি করতে চাচ্ছেন, আপনি কি করতে চাচ্ছেন না, সব কিছু বুঝে শুনে দিন উনি শুটিংয়ে যাবে। মানে আগে তাকে কনভিন্স করতে হবে ক্যারেক্টারটায়, সে যদি ক্যারেক্টারে নিজেকে কল্পনা করতে পারে তাহলেই সে পরে করবে। শুধু ক্যারেক্টার না, উনি তো ওনার ক্যারেক্টারে কনভিন্স হওয়ার পর আপনাকে শিডিউল দিবে। এরপরে আপনি যা বলতেছেন, যেমন ধরেন আমার গল্পটা লাক্সার দেন লাইফ, আমার গল্পে ক্যারেক্টারের ডিমান্ড করে যে ওনার একটা রোলস রয়েস থাকা উচিত, নয়তো ওই চরিত্রটা বিশ্বাসযোগ্য হবে না। আমি মুখে বললে তো হবে না যে উনি এমক। তো সেটার সাথে তো ওনার চারপাশের যে জিনিসগুলা, যেমন ধরেন কস্টিউম থেকে শুরু করে, ফোন থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে, বাড়ি থেকে শুরু করে, যদি একটা গরিব ক্যারেক্টার হয় সে কি কস্টিউম পরবে, যদি সে ওই লেভেলে একটা ক্যারেক্টার হয় তাহলে সে কি কস্টিউম পরবে, তার আসলে জিনিসপত্র কি থাকা উচিত, তার বাড়ি কেমন থাকা উচিত, তার ঘর কেমন থাকা উচিত, এই জিনিসগুলি উনি একদম প্রপার বুঝে নিবে আপনার কাছ থেকে। কারণ আমার ক্যারেক্টারটা ডিমান্ড করছে যে হ্যাঁ উনি আসলে রোলস রয়েস থাকা উচিত ওনার, আমিও বলছি যে ভাই এই ক্যারেক্টারটা রোলস রয়েস চালায়, নয়তো বিশ্বাসযোগ্য হবে না। কারণ উনি আসলে জানতে চাইবে, বুঝতে চাইবে যে আসলে কি রোলস রয়েস দিবে কি না।
মানে উনি শুধুমাত্র ওনার ক্যারেক্টার নিয়ে না, ফুল মুভির প্রোডাকশন থেকে শুরু করে সবকিছু উনি এনশিওর করে যাতে টপ নচ কোয়ালিটি হয়। 100% গল্পের সাথে। আপনি শুধুমাত্র বাংলাদেশের সবথেকে বড় স্টারই না, ইন্ডিয়ার একজন বড় স্টার নিয়ে কাজ করেছেন, যিশু সেনগুপ্ত, যে এই মুহূর্তে কলকাতার সবথেকে ব্যস্ততম স্টার বললে ভুল হবে না। তো তার শিডিউলটা আপনি যেভাবে পেয়ে গেলেন সেটা অনেককেই অবাক করেছে। তো তাকে কনভিন্স করার যে প্রসেসটা, সেই প্রসেসটা সম্পর্কে জানতে চাচ্ছি, যেখানে কতটা কঠিন ছিল বা ঠিক কিভাবে তাকে আপনারা কনভিন্স করলেন। এইটা আমাদের যখন আমাদের টিমটা কাজ করি, আমরা খুব মজার ব্যাপার যে যিশুদাকে আমরা ভাবছি শুরুতেই যখন ক্যারেক্টারটা মাথায় আসে, তখনই মাথায় আসে একটা নাম যিশুদা। এটার দুইটা কারণ আছে। যিশুদা আপনি দেখবেন যে কোনো ক্যারেক্টার উনি খুব ভালোভাবে ফুটায় তোলে, একদম চরিত্রের সাথে মিশে যায়, এটা একটা জিনিস। আর বাংলাদেশের অডিয়েন্সের অনেক দিন পর্যন্ত একটা কথা শোনা যাচ্ছিল যে অমুক সিনেমা যিশুদা আছে, অমুক সিনেমায় আছে, তুফানের সময় শুনতে পেয়েছিলাম আমরা। তো তারা খুব এটা নিয়ে এক্সাইটেড ছিল যে ওয়াও। তখন আমার মনে হয়েছে এটা দর্শকরা পাওয়ার পরে অনেক বেশি খুশি হয়ে যাবে এবং চরিত্রটাও ভালো করবে। কিন্তু টিমের সবাই আসলে বিশ্বাস করতেছিল না আসলে যিশুদা করবে না, এরা একটা ধারণা সবার ছিল। আমার একটা বিশ্বাস ছিল ওনাকে আমি গল্পটা শোনাই। সাকিব ভাইয়ের বেলা কিন্তু আমার সেম জিনিসটা ছিল যে ভাই হোক না হোক আমি গল্পটা যা শুনাই, এতটুকু তো আমি শুনাই দিই পারি আজ ডিরেক্টর না। এবার সে রাজি হবে কি রাজি না হলে ভাববো যে না ঝামেলা আসতে আমার অথবা ওনার ক্যারেক্টারটা পছন্দ হয় না, নাই হইতে পারে, কোনো সমস্যা নেই। ওই বিশ্বাসের জায়গায় আমি সাকিব ভাইকে গল্পটা শোনাইতে যে উনি রাজি হয়ে গেছে। সেম জিনিসটা আমার হয়েছে যে যিশুদাকে আমি গল্পটা শোনাই, আমার বিশ্বাস উনি চরিত্রটা করবে। তো আমাদের যে ইপি ওইখানকার, ওর সাথে আমি যোগাযোগ করি, ওরে বলি যে আমার যিশুদাকে লাগবে, তুমি যিশুদাকে একটু কথা বলো, যিশুদার সাথে একটা মিটিং সেট করো যেখানে এসে আমি আসলে ওই গল্পটা শোনাইতে পারবো। তো যিশুদা বললো আচ্ছা ঠিক আছে, ওকে শুনবো। তো আমাকে একটা ডেট দিল, এই ডেটে আমরা বসবো, কিন্তু ওই ডেটে আবার আমার বাংলাদেশে কাজ আছে, মানে বাংলাদেশে আমি যাইতে পারবো না কোনোভাবে ওইখানে। তখন আমি বললাম আচ্ছা আমরা কি ভিডিও কলে কোনোভাবে এটা করতে পারি? পরে ও বললো যে আচ্ছা ঠিক আছে আমি জানাচ্ছি। তো যিশুদার সাথে কথা বলছি, বললো আচ্ছা ঠিক আছে আমরা ভিডিও কলে তাহলে কথা বলে নিই। দেন যিশুদার সাথে কথা বললাম, প্রায় 50 মিনিটের মতো কথা হয়েছে আমাদের। 50 মিনিটের মধ্যে হচ্ছে আমি পুরো গল্পটা তাকে শোনাই। শোনানোর পরে উনি বললো যে এত বড় গ্র্যান্ডারের একটা সিনেমা বাংলায়, মানে তোমরা কি যা বলতেছো এটা কি হবে? তোমাদের প্রডিউসার কি তোমাদেরকে সাপোর্টটা দিবে? তুমি যা বলতেছো ওটা করবা? আমি বলছি দাদা এইটা যদি না হইতো তাহলে আমি সিনেমাটাই করতাম না। এবং সত্যি কথা, আমি যা বলতে চাই, আমি যা দেখাইতে চাই, এটা যদি আমাকে না দেওয়া হইতো অথবা এরকম প্রডিউসার যদি আমি না পাইতাম, হয়তো আমি সিনেমাটা করতাম না। আমি 10 বছর পরে করতাম, আমি আরও সময় নিতাম, যখন পাইতাম আমি তখনই করতাম। তাই বলছি দাদা নয়তো আমি সিনেমাটা করতাম না। আর আমার প্রডিউসার আসলে ওনারা গল্পটা এইভাবেই বলতে চায়, আমি যেভাবে দেখতে চাইতেছি ওনারা এইভাবেই দেখতে চায়। পরে বললো আচ্ছা ঠিক আছে ওকে। তারপরে শিডিউল নিয়ে কথা হইলো। শিডিউল শুরুতে একটু ম্যাচ হইতেছিল না ওনার সাথে, পরবর্তীতে যা হয়ে যাওয়ার পর তো ফাইনালি শুট হয়। যিশু সেনগুপ্ত এবং অন্যদিকে রয়েছে শাকিব খান, এত বড় দুজন স্টার একই সাথে একই ফ্রেমে, এই দুজন স্টারের সাথে একসাথে ডিল করাটা কি খুব কঠিন কিছু ছিল বা এটার অভিজ্ঞতা আপনার কি? না সত্যি বিশ্বাস করেন আমি বুঝিই নাই শুটিংয়ে যাওয়ার পরে এখানে যিশু সেনগুপ্তের মতো একজন আর্টিস্ট আছে। আর শাকিব ভাই তো ডে 1 থেকে। আচ্ছা, এদের দুজনের মাঝখানের বন্ডিংটা কেমন ছিল, সম্পর্কটা কেমন ছিল, অন সেটের যে এনার্জি সেটা কেমন ছিল? অসম্ভব ভালো। আমি কিন্তু প্রথমে বুঝি নাই যে ওনাদের মধ্যে আগে পূর্ব পরিচয় ছিল না, মানে একজন আরেকজনটা চেনে, নাম জানে, ঠিক আছে, কিন্তু ওনাদের মধ্যে কখনো সামনাসামনি দেখা হওয়া অথবা আড্ডা হওয়া এই সিনেমার আগে কখনো হয়নি। তো শুটিংয়ে যাওয়ার পরে ওই শট দেওয়ার পরে দুজন আড্ডা দিতেছে, কথা বলতেছে, আবার শট দিতেছে, আফটার শুট আবার আমরা আড্ডা দিতেছি, আর সব কিছু মিলে খুবই ভালো বন্ডিং ছিল, খুব ভালো, অসম্ভব ভালো। বিকজ দুইজনই ভালো মানুষ ভাই, আমি অন ক্যামেরায় বলার জন্য বলতেছি না, বিশ্বাস করেন যিশুদা যেই রকম অসম্ভব ভালো মানুষ, সাকিব ভাই এরকম অসম্ভব ভালো মানুষ, তো দুই ভালো মানুষ একসাথে হয়ে গেছে, তো যার জন্য তাদের মধ্যে ওই জয়মা উঠছে বিষয়টা। এমন কোনো দৃশ্য বা এমন কোনো ঘটনা কি সিনেমার মধ্যে ছিল যেখানে আপনার খুব কষ্ট হয়েছে এই দুজন আর্টিস্টকে কনভিন্স করতে যে এটা আমি এইভাবেই করতে যাচ্ছি, বা তাদের সাথে আপনার কি কোথাও কোনো একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়েছে যে তারা বলেছে যে না আমি এটা এইভাবে চাচ্ছি, বা আপনি বোঝাতে পারছেন না যে আমি এটা এইভাবেই চাচ্ছি, এরকম কোনো কিছু আছে? হ্যাঁ হয়েছে, দুজনের সাথেই হয়েছে। দুইটা জিনিস ছিল, এটা তো আসলে বলতে পারতেছি না, এটা সিনেমা রিলিজের পরে বলতে পারবো। দুইটা জিনিস ছিল, সাকিব ভাই বলছে না এটা আমি করবো না। মানে এটা কি অনেক বেশি বোল্ড ছিল তার জন্য, বা অনেক বেশি সাহসী কাজ, এরকম কিছু? হ্যাঁ এরকম ছিল। এর আগে সাকিব ভাই এটা করছে কিনা এটা আমার সন্দেহ আছে। এটা একটা শর্ট আছে,
না। তো ফাইনালি কিভাবে রাজি হলো? পরে রাজি হইছে পরে শুটিং করতে করতে, এটা শুরুতে রাজি হয় নাই, মানে যখন আমরা স্ক্রিপ্ট নিয়ে বসি প্রি প্রোডাকশন করি তখন রাজি হয় নাই। যখন আসলে ওইটা শুটিংয়ের মাঝখানে ওই মানে করতে করতে যখন তার মনে হলো যে মনে হয়েছে যে না ঠিক আছে এটা করা যায়, যখন সে ওই ক্যারেক্টারের সাইকিতে ঢুকে গেল, ওই ক্যারেক্টার হয়ে উঠলো, তখন মনে হচ্ছে যে না এটা জাস্টিফাইড। হ্যাঁ জাস্টিফাইড। এটা লাস্টের দিক, ওই শুটটুকু করা হয়েছে লাস্টের দিকে। এটা সিনেমার শুরুতে একটা সিন আছে আর শেষে একটা সিন আছে, একই লুকের সিকোয়েন্স। তো পরে যা হচ্ছে ওই শ্যুটটা একদম পাশাপাশি সময়ে পড়ছে, তখন বলছে আচ্ছা ঠিক আছে আমি করব। আমরা সবাই চিৎকার দিয়ে উঠছি, ওয়াও। বা চিৎকার আমরাও দিয়েছি। শাকিব খানকে এইভাবে বোল্ড ভাবে যে আপনি প্রেজেন্ট করেছেন, এত বড় স্টারেরা এইভাবে সে ড্রাগ নিচ্ছে, তাকে আরো অনেক কিছু আছে ভাই, সেটা আমরা আশা করিনি যে উনি এতটা সাহসী একটা চরিত্রে এসেছেন। শুধু এইটা না, আপনি তো লুকের কথা বলতেছেন আর ড্রাগস নেওয়ার কথা বলতেছেন। ড্রাগস, তারপরে আরো আপনি তো ওখানে তাকে একজন ধর্ষক হিসেবেই প্রেজেন্ট করেছেন, অ্যাটলিস্ট ট্রেলারের মধ্যে, টিজারের মধ্যে অ্যাটলিস্ট। তো এই যে একটা চাপ সে নিয়েছে, এটাও সাধারণত বড় স্টারদের তারা নেয় না। যেরকমটা আমি বলতে চাচ্ছি যে সালমান খান, সে কিন্তু বলে দিয়েছে এত বড় স্টার যে আমি আমার ক্যারিয়ারে আমি নেগেটিভ কোনো ক্যারেক্টার প্লে করবো না। মোটামুটি নেগেটিভ শেড থাকলেও সে প্লে করবে না, তার সম্পূর্ণ পজিটিভ থাকতে হবে, বিকজ তার যে একটা পার্সোনা ইমেজ সেটা তাকে মেনটেন করতে হবে। তো আমরা যখন দেখতে পাচ্ছি শাকিব খানের মতো এত বড় একজন স্টার, ইন্ডাস্ট্রির সব থেকে বড় স্টার, সে এই রকমের দুর্ধর্ষ একটা সাহসী চরিত্রে পর্দায় হাজির হচ্ছে, যেটা আমাদের সবাইকে অবাক করে দিচ্ছে। তো এটাই অ্যাকচুয়ালি আমি জানতে চাচ্ছি যে এই জিনিসটাতে তাকে কনভিন্স করাটা কতটা ডিফিকাল্ট ছিল, এবং ফাইনালি যখন জিনিসটা হয়ে গেছে তখন আপনার অনুভূতি কেমন ছিল? এই জিনিসটার জন্যই উনি রাজি হয়েছে। এটার জন্যই? হ্যাঁ, যে ওনার চরিত্র তো ডিফারেন্ট। আপনি যেটা বললেন যে ড্রাগস নেওয়া সবকিছু মিলায় হচ্ছে যে উনি ওনার চরিত্রটা আলাদা পাইছে, একদম আলাদাই মনে করছে, এর জন্যই রাজি হয়েছে। এবং এমন কয়েকটা শর্ট আছে যেটা আসলে দেখলে অবাক হবেন, যেটা সে করছে, ও মাই গড, এটা কিভাবে সম্ভব? মানে এরকমের একটা ভায়োলেন্ট ক্যারেক্টার শুনেই সে রাজি হয়েছে। একটা লোক নিজের স্টারডম নিয়ে কতটা সিকিউরড হলে এই কাজটা করতে পারে, আমি সেটাই ভাবছি। আচ্ছা, আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, আপনার এই সিনেমাটা রিলিজ করতে আগামীকাল রিলিজ হচ্ছে, এটার মধ্যে আপনার অনেক ক্ষেত্রে আপনি বাধাগ্রস্ত হয়েছেন, এবং সেক্ষেত্রে আমরা থেকে শুরু করে ফ্যান্সরাও রাস্তায় নেমেছে। এটা বাংলাদেশে আগে অন্য কোনো সিনেমার ক্ষেত্রে হয়েছে কিনা আমি জানি না, হয় না। তো এই যে একটা বাধার সৃষ্টি করা হচ্ছে পদে পদে, আপনি একজন নতুন ডিরেক্টর, যেক্ষেত্রে ইন্ডাস্ট্রির উচিত আপনাকে সব রকমের সহযোগিতা করা, উৎসাহিত করা, যেটা নিয়ে একটা দর্শকের ভালোবাসার জোয়ার বয়ে যাচ্ছে, বাট ইন্ডাস্ট্রি থেকে সেই সাপোর্টটা আপনি পাচ্ছেন না। এই ব্যাপারটা নিয়ে আপনি কতটা ডিমোটিভেটেড বা কতটা আশাহত হয়েছেন? একই সাথে আমার এটাও প্রশ্ন থাকবে যে দর্শকের এই যে ভালোবাসা, যখন আপনি ইন্ডাস্ট্রির সহায়তা পাচ্ছেন না, আপনার জন্য এই রোজার মধ্যে দর্শক ঢাকার বাইরে থেকেও এসে এইভাবে রাস্তায় নেমে গেছে, এই দর্শকের ভালোবাসাটা এটাও অ্যাট দ্য সেম টাইম আপনাকে কতটুকু হ্যাপি করছে বা কতটুকু ইন্সপায়ার করছে? আমি ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আর আসলে আমি যখন দেখছি সশরীরে সেন্সর বোর্ডে যাওয়ার পরে আমি স্পিচলেস হয়ে গেছিলাম, লিটারেলি আমি স্পিচলেস হয়ে গেছিলাম যে মাই গড, এরকম হয় সিনেমা প্রেমী মানুষ। ওনাদের প্রতি আসলে যারা যারা এটার জন্য সাপোর্ট দিছে, আমি কৃতজ্ঞতার জায়গা আসলে শেষ করতে পারবো না বলে, মানে এটার আসলে কোনো ভাষা প্রকাশ করতে পারবো না। আমি সবার কাছে কৃতজ্ঞ। এই দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলে দেন, এই ক্যামেরায় তারা দেখবে আমি জানি, তাদের উদ্দেশ্যে কিছু বলে দেন। যারা যারা আমার এইটার সাথে ছিলেন, যারা আন্দোলন করছেন, যারা আনকাট সেন্সার চাইছেন, আপনাদের এই ভালোবাসার ঋণ আমি আসলে কোনো কিছু বলে কোনো কিছু করে কখনোই প্রকাশ করতে পারবো না, শেষ করতে পারবো না। আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমার মনে হয় শুধু কৃতজ্ঞ কথাটুকু বললেই শেষ না, এর পরে আগে অথবা যদি কোনো কিছু থাকে, সব কিছু আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা আমি মুগ্ধ। এরকম বাংলা সিনেমার পাশে থাকবেন, বাংলা সিনেমাকে অনেক দূর আগায় নিয়ে যান আপনারা। অনেক ভালোবাসা আপনাদের জন্য। একটা প্রশ্ন আপনি খুব চতুরতার সাথে স্কিপ করে গিয়েছেন, যেটা আমার প্রথম প্রশ্ন ছিল, যে ইন্ডাস্ট্রির এই রকমের ব্যবহারে আপনি কতটা আশাহত হয়েছেন বা ডিমোটিভেটেড হয়েছেন? আমি স্কিপ করি নাই, এইটা এখনই আমি আসতাম, কারণ প্রশ্নটা তো একসাথেই ছিল। ডিমোটিভেট তো অন্য লেভেলের হয়েছে। মানে আপনি এখন দর্শক কি দেখতে চায়, কি হচ্ছে, দর্শকের পালসটা বুঝতে হবে। আপনি যদি একটা নির্মাতাকে আটকায় রাখেন, তার যদি স্বাধীনতা না দেন,
তাহলে আসলে সে কি বলবে? সে তো আপনার মতো করে গল্প বলবে, তাহলে তো সে তার নিজের মতো করে গল্প বলতে পারতেছে না। আমার গল্প বলার মধ্যে অথবা একটা নির্মাতার গল্প বলার মধ্যে আরেকজনের হস্তক্ষেপ থাকতেছে। যদি আরেকজনের হস্তক্ষেপ থাকে তাহলে নির্মাতার স্বাধীনতাটা কোথায়? এইটা না জাস্ট নেওয়ার মতো না। আপনি বলে দেন যে এটা আসলে এত গ্রেডিং এ পড়ছে, এটা এরাই দেখতে পারবে, এর বাইরে দেখতে পারবে না, হয়ে গেল না। ওনারা আসলে সিনেমাটাকে আসলে হয় না যে একটা গণ্ডির মধ্যে আটকায় রাখতে চায়, এইটা মোটেও ঠিক না। যদি এইটা হয়, আপনার এই ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি, আমি বলে রাখলাম, আগাবে না। নির্মাতার ডেফিনেটলি স্বাধীনতা থাকা উচিত। এটা আমরাও বিশ্বাস করি। আমরা দেখেছিলাম বছরের শুরুতে একটা সিনেমাকে এ সার্টিফিকেট দেওয়া হয়েছিল, কিন্তু বরবাদের ক্ষেত্রে আমরা দেখলাম তাদের একটা অন্য রকমের রূপ, এই যে একটা দ্বিচারিতা, এটা আমাদেরকেও বেশ অবাক করেছে। আর সেই ব্যাপারটা নিয়ে আপনার আশাহত হওয়াটাও স্বাভাবিক। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে যে ইন্ডাস্ট্রির মধ্যে সবাই কথা বলতে শুরু করেছিল, গায়ক থেকে শুরু করে বাকি সিনেমার অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টর সবাই, দর্শক পাশে ছিল, কিন্তু সেই মুহূর্তেই আপনারা সেন্সর বোর্ডের চাপে পড়ে যে কিছুটা ছোট দৃশ্য হলেও যে কাট করতে বাধ্য হয়েছেন, আপনারা কেন মেনে নিলেন? কেন একটা দিন ফাইট করা গেল না? এটা কিন্তু আমার পাশাপাশি অনেক দর্শকেরও প্রশ্ন। একটা কথা সত্যি, কোনো সিকোয়েন্স কাট করিনি, মানে একটা সিকোয়েন্স তো ফেলে দেওয়া গল্পে থেকে, ওইটা করিনি। বিশ্বাস করেন, ওইটা একদমই করা হয় নাই। প্রত্যেকটা সিকোয়েন্স আছে। 16 সেকেন্ডের যে কাটিংটা হয়েছে, ওইটা ওই একটা সিকোয়েন্সের মধ্যে একটা শর্ট অথবা দুইটা শর্ট এরকম করে কাট করা হয়েছে, কিন্তু কোনো সিকোয়েন্স ধরে তুলে একদম ফেলে দিছি এরকম হয়নি। হ্যাঁ, আমরা বুঝতে পারছি যে কোনো রকমের সিনেমার ক্ষতি করে কোনো কাট হয়নি, কিন্তু আমার কথা হচ্ছে 16 সেকেন্ড না, 1 সেকেন্ডও যদি কাট হয়, এটা অন্যায়ভাবে হয়েছে। আমি বিশ্বাস করি অ্যাজ এ সিনেমা লাভার, অ্যান্ড আই থিঙ্ক যে আপনিও নির্মাতা হিসেবে এটা বিশ্বাস করেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তাদেরই অন্যায় প্রস্তাবে আপনি কেন রাজি হয়ে গেলেন, যখন আপনার কাছে সব রকমের সাপোর্ট ছিল, সব ধরনের দর্শক থেকে শুরু করে ইন্ডাস্ট্রির লোকেরাও মুখ খুলতে শুরু করেছে, এমনকি বরবাদের পাশাপাশি অন্য যে সমস্ত সিনেমা আসছে তারাও কিন্তু দেখলাম বিভিন্ন প্রডিউসার থেকে শুরু করে গায়ক, গায়িকা, অভিনেতা, অভিনেত্রী সবাই। এই সময় আপনি তাদের এই অন্যায় প্রস্তাবে যে খুব, আমার কাছে মনে হয়েছে যে একটু তাড়াতাড়ি হার মেনে নিয়েছেন, এটা কেন? এটা একটু টাইম নিয়ে আপনাকে আমার বলতে হবে। যেই দিন কাটিং দেওয়া হয় 11 মিনিট 45 সেকেন্ড আর 11 মিনিট 38 সেকেন্ড এরকম কিছু একটা হবে, কাটিং দেওয়া হয়েছিল। এই আন্দোলনের কারণে, আপনাদের এই ভালোবাসা দেখানোর কারণে ওনারা কিন্তু ওই জায়গা থেকে সরে এসে আপনাকে 16 সেকেন্ডের জাস্ট একটা কর্তন করা হয়েছে, কিন্তু 16 সেকেন্ডে এমনভাবে কর্তন করা হয়েছে যেটা আপনার সিনেমার গল্পে যায় কোনো রকম ঝামেলা হবে না। আমাদের মেনে নেওয়ার যে ব্যাপারটা আপনি বললেন, যদি আমি 16 সেকেন্ড, আমার 1 সেকেন্ডও কর্তন করা যাবে না এটা বলতাম, তাহলে এটা ইগো প্রবলেমে যায় ঠেকতো। ওনাদেরও জায়গায় যায় ইগোতে যায় লাগতো, আমাদেরও ইগো প্রবলেমই মনে হইতো। 16 সেকেন্ড কাটার ফলে আমাদেরকে ওনারা বোঝাইতে সক্ষম হয়েছে, দেখেন এই জিনিসটুকু যদি আপনারা কাটেন, আপনাদের গল্পের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। বলতেছে কিন্তু সত্যিকার অর্থেই তো আমাদের গল্পের আসলে কোনো ক্ষতি হচ্ছে না, এই একটা জিনিস যার জন্য আমরা মাইনা নিচ্ছি। এবার আসেন যে কেন মেনে নিলাম 1 সেকেন্ডও কর্তন করা যাবে না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন। এবার আপনার কাছে আমি ঝাইরা কাশি, সত্যিটা বলি, যেই দিন ঘটনাটা ঘটে, আন্দোলনটা হয়, ওই দিন হচ্ছে 25শে মার্চ। 25শে মার্চ ডিসিশন হবে, 26শে মার্চ কিন্তু আপনার অফ, 27শে মার্চ শুধুমাত্র একদিন আছে কর্মদিবস, 28শে মার্চ থেকে কিন্তু সব অফ। একটা প্রডিউসার এতগুলো টাকা ইনভেস্ট করছে, যদি ওই দিন ওরা ডিসিশন নিত যে আমরা দিব না, আমাদের কাটতে হবে মানে হবে, আমাদের 1 সেকেন্ডও কাটা যাবে না, ওই দিন ওনারা রাজি হইতো না। কি হইতো? 26শে মার্চ ডে অফ, এরপরে 27শে মার্চ ঈদের আগের দিন যদি কোনোভাবে, ঈদের আগের দিন না, ডে অফ হওয়ার আগের দিন যদি কোনোভাবে রাজি না হইতো, আজকে কিন্তু এই যে কালকে সিনেমাটা রিলিজ হচ্ছে এটা কিন্তু হইতো না। একটা প্রডিউসার ইগো প্রবলেমের কারণে এত কোটি কোটি টাকা হুমকির মুখে পড়ে যেত, রাইট কিনা? আমাদের কাছে মনে হয়েছে আমাদের সব দিক দেখা উচিত। দর্শকের কথাটাও আমরা মাথায় রেখে, যে ওনারা দর্শককে সম্মান করছে অথবা দর্শকের চাওয়াটা রাখছে, ভক্তদের, সারা ইন্ডাস্ট্রির মানুষের চাওয়াটা রাখছে, ওনারা পুরাটা ফালাইতে বলে নাই, 16 সেকেন্ডের জাস্ট একটু কাটিং দিছে। এইটা যেরকম আমাদের সাথে আবার এইভাবে বলে নাই যে না এটা কাটতেই হবে, আমাদের সাথে তারা একটা আলোচনায় আসছে।
তো এক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারলাম যে হাতে সময় ছিল না, বন্ধ হয়ে যেত, এই জন্য বাধ্য হয়ে আপনাদের এই ডিসিশনটা নিতে হয়েছে, আদারওয়াইজ আপনাদের ফাইট করার মেন্টালিটি ছিল। একদম। এবং করে আমার কাছে যদি একটা সময় থাকতো, একটা সপ্তাহ যদি সময় থাকতো, করে যেতে পারতাম, কিন্তু সময় নাই। তো আপনি যদি অফিস বন্ধ হয়ে যায়, আপনি কি আন্দোলন করবেন? এরপরে কি হবে বলেন? আপনার এই ব্যাপারটা ক্লিয়ার করার কারণে আশা করছি আজকে দর্শক অনেক বেশি খুশি হবে, কারণ সবাই মোটামুটি আশাহত হয়েছিল যে আমরা ছিলাম, কেন তারা মেনে নিল। তো ধন্যবাদ এটা ক্লিয়ার করার জন্য। আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বাধ্য হয়ে আপনি মেনে নিয়েছেন, আপনি এখনো বিশ্বাস করেন যে আপনার ওই 16 সেকেন্ড অন্যায়ভাবেই কাট করা হয়েছে, যেটা কাট করা কোনো প্রয়োজন ছিল না বা ওখানে এমন কিছু ছিল না? আপনি নির্মাতা হিসেবে কি এটা বিশ্বাস করেন এখনো? 16 সেকেন্ডের যে জায়গাটা, এইটা ধরেন কাট করার প্রয়োজন আসলেই ছিল না। আমার কাছে মনে হয় না যে এটা কাট করার কোনো দরকার ছিল। করছে। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, শাকিব খানের আরও একটা সিনেমা কিন্তু রিলিজ হচ্ছে, যেটা 4 থেকে 5 বছর আগের সিনেমা, রেডি ছিল বাট এতদিন পর্যন্ত রিলিজ করা হয়নি। বাট এই সময়ে এটা আমার অবজারভেশন, দর্শকদের অবজারভেশন, ইন্ডাস্ট্রির মধ্যে কি চলছে আমরা জানি না, বাট উই ক্যান গেস যে কোনোভাবে বরবাদকে বাধাগ্রস্ত করার জন্য এই সিনেমাটাকে রিলিজ করা হয়েছে। যেহেতু শাকিব খানের একটা নাম আছে, তো একেবারে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে কিছু মানুষ হলেও কিন্তু হয়তোবা অন্তরাত্মা সিনেমাটা নিবে কিছু ছোট সিনেমা হল। এই ব্যাপারটা নিয়ে আপনার কি মতামত, বা আপনার কি মনে হয় যে এটা কি আসলেই কোনোভাবে বরবাদকে ক্ষতিগ্রস্ত করার জন্য ইন্ডাস্ট্রির কোনো সিন্ডিকেট কিংবা কোনো দলের কোনো একটা? এইটা আসলেই কি আদৌ জানি না। আমি যদি এটা ঘাটাইতে যাইতাম তাহলে হয়তো বুঝতে পারতাম যে আসলে ষড়যন্ত্র হয়েছে কি হয়নি। বাট ওপেন ইন্ডাস্ট্রি, সিনেমা আছে, যাদের ইচ্ছা হয়েছে তারা আসছে, যাদের ইচ্ছা হয় না তারা আসে না, সো আসতেই পারে। বাট আমার কাছে মনে হয়েছে একটা সিনেমা রিলিজের জন্য না একটা প্রস্তুতির ব্যাপার হয়। আপনি দেখেন জঙ্গলি একটা প্রস্তুতি নিয়ে আসছে, প্রমোশন করছে। হয় কি, একটা সিনেমার একটা প্রমোশন লাগে ভাই, তখন সিনেমাটা অনেক দূর যায়। প্রমোশন ছাড়া যদি আপনি সিনেমা রিলিজ দেন, সেই সিনেমা কিন্তু মানে আপনার একটু হলেও হুমকির সম্মুখীন থাকে, নাকি না? সো অন্তরাত্মা আমাদের মেগাস্টারের সিনেমাটা আমার কাছে মনে হয়েছে এরকম তড়িঘড়ি করে নাইসা একটু প্রস্তুতি নিয়ে আসলে ভালো। আপনাদের তরফ থেকে কি কোনোভাবে এই তাদের মেকারদের সাথে যোগাযোগ করার বা এই ব্যাপারে কথা বলার কোনো কিছু করা হয়েছে, যে আমরা একসাথে ক্লাস না করি বা আমরা পরে আসি, এরকম কোনো কিছু? না 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 না, একদমই না। আমরা কেন বলতে যাব? তাদের সিনেমা তারা নিয়ে আসছে। বা শাকিব খানের যেহেতু সিনেমা, সে তো 2টা সিনেমার সাথে ইনভলভ আছে, সে কি এই 2টার মাঝখানে এসে জিনিসটা সর্ট আউট করার কোনো চেষ্টা করেছে তাদের সাথে কথা বলে, বা আপনাদেরকে দুজন একসাথে নিয়ে বসে? বিকজ ভাই অল্প করে হলেও তারই যেহেতু 2টা সিনেমা একসাথে আসছে, বাংলাদেশে আমরা জানি যে হল খুবই কম, কিঞ্চিত হলেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সো সে তার এখানে শাকিব খানের ভূমিকা কি এখানে? শাকিব ভাইয়ের সাথে এই ব্যাপারে আমার কোনো কথাই হয় নাই। সত্যি এই ব্যাপারটা নিয়ে কোনো কথা হয় না। এই ব্যাপারটা নিয়ে আমাদেরও কোনো মাথা ব্যথা নেই। আমাদের মনে হয়েছে জাস্ট যে একটা সিনেমা আসতেছে, এই সিনেমাটা একটু মানে হয় না মার্কেটিং প্রমোশনের জায়গাটা ঠিকঠাক করে যদি আসতো তাইলে মনে হয় ভালো হইতো, মানুষ আরও বেশি আগ্রহ দেখাইতো সিনেমাটা দেখার জন্য। হুট করেই চলে আসলো আর কি বিষয়টা। এরপরে প্রমোশনের কথা আপনি মেনশন করলেন, তো প্রমোশন নিয়ে কিন্তু অনেকেরই প্রবলেম রয়েছে। আপনি যেটা বললেন, জঙ্গলি ওদের মতো করে ভালো প্রমোশন করছে, দাগেও কিন্তু একটা বেশ ভালো একটা স্টান্ট করলো ওদের ট্রেলারটা রিলিজের সময়। তো আমাদের সবার একটা এক্সপেকটেশন ছিল, যেহেতু বাংলাদেশে যেভাবে ফার্স্ট লুকটা, মোশন পোস্টারটা যেভাবে লঞ্চ করা হয়েছিল ওইভাবে বাংলাদেশে কিন্তু হয়নি এর আগে। তো আমাদের সবার একটা এক্সপেকটেশন ছিল যে ট্রেলার রিলিজের ক্ষেত্রে এরকম একটা বিগ ইভেন্ট আমরা শেষ মুহূর্তে দেখতে পাবো, কিন্তু পরবর্তীতে আমরা সেরকম কোনো কিছুই দেখতে পেলাম না। শুধুমাত্র প্রমোশনাল কন্টেন্টগুলো আসছে, বাট ওই রকমের কোনো বিগ ইভেন্ট হচ্ছে না, যেরকমটা আমরা তুফানের সময়ও দেখতে পেয়েছিলাম। শাকিব খান প্লাস কলকাতা থেকে নিমি ছিল, তাদেরকে সবাইকে নিয়ে এসে একটা বড় ইভেন্ট করা হয়েছিল। এক্ষেত্রেও যেহেতু কলকাতা থেকে আরও বড় স্টার রয়েছে, আমাদের যিশুদা রয়েছে, তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে যিশুদা সহ শাকিব খানকে দুইজনকে নিয়ে এসে একটা বড় ধামাকেদার একটা ইভেন্ট হবে, বাট সেরকম কোনো কিছু হচ্ছে না। বা কেন হলো না, এটার পিছনের কারণ? এটার পিছনের প্রথম কারণ হচ্ছে এই মুহূর্তে ভিসা জটিলতা আছে। ভিসা জটিলতাটা একটু বড় রকমেরই আছে, এইটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে রমজান মাস, দেশের সিচুয়েশনটা কিন্তু আপনারা জানেন, সব কিছু বুঝেন। সো ওই জায়গাও একটা ব্যাপার ছিল। আচ্ছা, তো ভিসার কারণে যদি যিশুদা না আসতে পারে, আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে কেন বসা গেল না? তাকে নিয়ে তো বসা যেতেই পারতো। আর এই রমজান মাসের যে ব্যাপারটা, হ্যাঁ দেশে একটু অস্থিতিশীল পরিস্থিতি অবশ্যই রয়েছে,
বাট আমরা দেখতে পেলাম যে দাগির টিম কিন্তু একটা ইভেন্ট তারা ঠিকই করলো। তো সেক্ষেত্রে শাকিব খানকে নিয়ে কেন করা গেল না, এক্ষেত্রে খুব একটা বেশি জটিল কিছু ছিল এটা তো আমার মনে হচ্ছে না। So, এটা কি কারণ? একটু জটিল তো বিষয়টা ছিলই। আপনি একটা সিনেমার হিরো হিরোইন দুইজন থাকলে মনে হয় জিনিসটা একটু ভালো হয়, আর একজন থাকলে মনে হয় জিনিসটা খালি খালি মনে হয়। সেটা ঠিক আছে, বাট আমার মনে হয় দর্শকরা বুঝতে পারতো ভিসা জটিলতার ব্যাপারটা। আর শাকিব খান বাংলা ইন্ডাস্ট্রিতে যত বড় ফিগার, শুধুমাত্র সে থাকলে পরে আমার মনে হয় না তারপরে অন্য কারো কোনো কমপ্লেন থাকতো। তো এই ব্যাপারটা আমিও খুব করে জানতে চাচ্ছি যে কেন শাকিব খানকে নিয়ে করা গেল না। আর অ্যাগেইন বলছি, সে যত বড় ফিগার, সে যদি একটা রুমে ঢুকে বসে তারপরে আমার মনে হয় না সেখানে অন্য কারো খালি মনে হয়। দেখেন আরেকটা জিনিস কি আছে, আমাদের সিনেমাটা আসলে সেন্সার পাবে কি পাবে না, সিনেমাটা রিলিজ হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন আমরা একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম। আমরা যে প্রমোশনটা করব, যে ইভেন্টগুলো করব, আদৌ কি সিনেমাটা রিলিজ হবে নাকি হবে না, নাকি কোনো ঝামেলা হবে, এইটা আসলে বাইরের মানুষজন বুঝবে না ভাই। এটা যে এই সিনেমার প্রডিউসার আর যে ডিরেক্টর, ওই বুঝে যে এটার দিন কত আর রাত কত ভাই। তার মানে ব্যাপারটা এই দাঁড়ালো যে আপনি যেটা বলতে যাচ্ছেন সব রকমের ইচ্ছা ছিল, বাট ইন্ডাস্ট্রির এই চাপের কারণে আপনাদের মন ভেঙে গেছে, বা প্রডিউসাররা এখন আর ওই মেন্টালিটিতে নাই যে আমরা একটা আনন্দমুখর পরিবেশে একটা বিগ ইভেন্ট করবো, তাই তো? তবে হ্যাঁ, আমরা করব, এখনো বলতেছি, আমরা সামনে আমাদের প্ল্যান আছে কিছু করার। রিলিজের পরে আছে প্ল্যান, নাই যে একদম নাই। আমরা শুরুই তো করছিলাম ভাই অনেক বড় ধামাকা দিয়ে, তাহলে শেষ সময় এসে এত না করার কিছু তো ছিল না। মানে ওটাই হচ্ছে যে আপনাদের মন কিছুটা হলেও ভেঙে গেছে এতভাবে। অনেকটা ঝামেলা তো পোহাইতে হইছে না। এটা প্ল্যানিং করতে হলে তো মিনিমাম আপনার 20 দিন আগে থেকে প্ল্যানিংটা করতে হবে, অথবা 1 মাস আগে থেকে। তো 20 দিন আগে তো আপনি জানেনই না যে আপনার সিনেমাটা আদৌ রিলিজ হবে কি হবে না। ভাই, দর্শকদের পক্ষ থেকে আমি আপনাকে এটাই বলতে চাচ্ছি যে যত বাধা বিপত্তি আসুক না কেন, বর্তমান সময়ে যেই রকমের সিনেমা দর্শক চায় সেই রকমের মডার্ন সেন্সিবিলিটি আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কম ডিরেক্টরের আছে। প্রথম সিনেমা অনুযায়ী আপনি যে ভিশনটা দেখিয়েছেন পর্দায়, তার যে প্রোডাকশন ভ্যালু রয়েছে, যে টোটাল অ্যারেঞ্জমেন্ট, সেখান থেকে দর্শক যত বাধাই আসুক না কেন আপনাদের মতো বা আপনার মতো ডিরেক্টরকেই চায়। তো আমি দর্শকদের তরফ থেকে বলতে চাইবো যে হ্যাঁ, আই নো যে একটু কষ্ট লাগতে পারে, একটু ডিমোটিভেশন চলে আসতে পারে, বাট আমরা চাই আপনি কোনোভাবেই হেরে না যান, আপনি ফাইট করতে থাকেন। নেক্সট সিনেমাতে আরো বড় ক্যানভাসে আরো বড়ভাবে এই যে বাউন্ডারিটা একটা নিয়মের বেড়াজালে যে বেঁধে দেওয়া হয়, এটাকে যদি সবাই মিলে আপনারা পুশ না করেন তাহলে কিন্তু কোনোভাবে এটাকে ব্রেক করা সম্ভব না। সো আমি আমার তরফ থেকে আপনাকে অনুরোধ করতে চাইবো যে এই হতাশা কাটিয়ে উঠে আপনি আরো বড়ভাবে সিনেমা নিয়ে আসুন, এই বাউন্ডারিটাকে পুশ করুন। আর আমার মনে হয় যদি দর্শকরা এখানে উপস্থিত থাকতো, আমার সেম কথাগুলোই দর্শকরা খুবই ভালোবাসা নিয়ে আপনাকে বলতো। আমি আমার ইনবক্সে প্রচুর SMS আসে, আমি সেগুলো দেখি, তারা কি চায় সেটা বুঝি। তারা যে আন্দোলন করতে গেছে আগের দিন আমাকে বলে গেছে অনেকেই যে আমরা ওখানে যাব। সো দর্শকদের তরফ থেকে আবারও বলতে চাই যে ভাই, আপনি কোনোভাবেই হার মেনে নেবেন না, আপনি আরো বড়ভাবে নিয়ে আসেন। এই ভায়োলেন্স হোক, যা কিছুই হোক, দর্শক যেটা চায়, অ্যাকশন হোক, ব্রুটালিটি হোক, ব্লাড অ্যান্ড গোর হোক, আপনি সেই বাউন্ডারিটাকে পুশ করতে থাকেন। আর বরবাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমার প্রশ্ন যদি অসংখ্য প্রশ্ন আছে, সারাদিন বললেও শেষ হবে না, যেহেতু সময় খুবই কম, আপনি অনেক ব্যস্ত মানুষ, এই জন্য আজকের ইন্টারভিউ এখানেই শেষ করব। আমরা আবারও বসবো হোপফুলি, যখন আপনার সময় হয়। ইনশাল্লাহ আরো অনেক প্রশ্ন আমার রয়ে গেছে, কথা বলবো। হ্যাঁ, রিলিজের পরে আরো কথা বলবো। হ্যাঁ, আর আমি এইটা আমার চ্যানেলের প্রথম ইন্টারভিউ, বাট আমি আমার যেটা এক্সপিরিয়েন্স আজকের, আমি যেটা বলতে চাচ্ছি একেবারে হৃদয় থেকে, এটাও জাস্ট অন ক্যামেরায় বলার জন্যই না। আপনার নাম হচ্ছে হৃদয়, আপনার হৃদয়টা অনেক বড়। আপনি যেভাবে আমাদেরকে সময় দিয়েছেন একটা ইন্টারভিউ করার জন্য, আমরা কত জায়গা যে ঘুরে আসছি, এবং আপনি যেভাবে বলেছেন যে আমাদের জন্য ব্যাপারটাকে এতটা ইজি করে দিয়েছেন যে ভাই কোনো সমস্যা নেই, আমরা সময় দিব, সারাদিন হলো আমরা ইন্টারভিউ করব। আমার এতটুকু বিশ্বাস যে ফিল্ম ইন্ডাস্ট্রির যারা রয়েছে, এতটা স্বাচ্ছন্দ্যবোধ আজকে আমি করলাম বা এতটা ফ্রি ফিল করলাম, এইটা হয়তো বা আমরা এই সবার সাথে করবো না, বা আমার খুব ডাউট রয়েছে যে এতটা ফ্রি আমি সবার সাথে ফিল করবো। তো এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আর আপনি সারা জীবন এইভাবেই থাকেন। আর দর্শকদের আবার বলতে চাই যে হৃদয় ভাইয়ের সাথে কথা বলে আমার মনে হয়নি যে এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে মোস্ট ওয়ান্টেড ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, তার সাথে কথা বলতেছি। আমার মনে হয়েছে যে পাশের বাড়ির বড় ভাই, সে আমার পিঠ চাপড়ে চাপড়ে আমার সাথে সিনেমা নিয়ে আলোচনা করতেছে। সো অ্যাগেইন ধন্যবাদ ভাই। আপনাদেরকেও ধন্যবাদ ভাই।
আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ভাই আপনি তুমি করে বলেন, আপনার ছোট ভাইয়ের মতো আমি বলেন। ওকে ভাই, তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা যেভাবে আসো এটা কন্টিনিউ করো। তোমাদের মতো লোক আমাদের ইন্ডাস্ট্রিতে খুব দরকার। সিনেমা নিয়ে যারা কথা বলে, বিশেষ করে আমি সবারটা দেখি, সবাই কথা বলুক ভাই। তোমরা যেভাবে কথা বলো, একটা সিনেমার ভালো হোক খারাপ হোক, এই যে সব দিকগুলো তুলে ধরতেছো, এইটা তোমরা থাইমো না। তোমরা থেমে গেলে ইন্ডাস্ট্রি অনেকটা পিছিয়ে যাবে। আমাদের ইন্ডাস্ট্রিতে কথা বলার লোক দরকার আছে, আর তোমাদের মতো ইয়াং জেনারেশন তো ডেফিনেটলি দরকার আছে। আমি তোমাদের কাছে অন ক্যামেরা না, আমি তোমাদেরকে গতকালকেও বলছিলাম, ভাই প্লিজ তোমরা থাকো, তোমরা থাইকা সবাই মিলে সিনেমা নিয়ে কথা বলো। সিনেমা নিয়ে কথা বলার মানুষ ছিল না আগে, এখন হয়েছে, সিনেমা নিয়ে কথা বলতে হবে। আমরা ট্রাই করি, বাট এইটার অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট কতটুকু আমরা জানি না, বাট ট্রাই করি। তো আপনি আমাদের ভিডিও কম বেশি হয়তো বা দেখেছেন, যদি সময় করে থাকেন। হ্যাঁ অবশ্যই দেখি। কি মনে হয়েছে, আপনি অনেস্টলি বলেন। আমার মনে হয়েছে তোমরা যা বলো সত্যিটা বলো, কাউকে খুশি করার জন্য কোনো কিছু বলো না। যা খারাপ লাগছে মুখের উপর বলে দিচ্ছ, ক্যামেরায় মুখের উপর বলছে এটা দরকার, এটা হওয়া উচিত। এই বলাটাকে না, এই বলাটা যখন বলা শুরু করছো, এই বলাটা যখন না থামাবা, দেখবা ইন্ডাস্ট্রি অনেক দূর আগে গেছে। আমাদের এই পুরো প্রসেসটার মধ্য থেকে বরবাদের সাথে যা যা হয়েছে, এর মধ্যে আমরা যেভাবে কথা বলেছি, প্রত্যেকে ভয়েস রেজ করছি, শুধুমাত্র আমাদের চ্যানেল থেকেই না, বাকি সবার কথা বলছি। তো এটা কি কোনোভাবে একজন নির্মাতা হিসেবে আপনি বা আপনার প্রডিউসারদের জন্য কিছুটা হলেও আপলিফটিং ছিল, বা কিছুটা হলেও আপনাদেরকে ভরসা বা সাহস জুগিয়েছে যে আমাদের একটা ভালোবাসা আছে মানুষের? ভাই অবশ্যই, একটু না, যদি বলো যে একটু না, এই যে তোমরা যারা এই কন্টেন্ট বানাচ্ছ, কথা বলতেছো, এগুলো যে আমাদেরকে কত বেশি মানে হ্যাপি করে আমি বোঝাইতে পারবো না। সেটা নেগেটিভ বললেও কিন্তু, যে না ঠিক আছে এই জায়গাটা বলতেছে, ওকে ঠিক আছে। সো অনেক বেশি মানে অনেক বেশি বোঝা যাচ্ছে যে না আমাদের সিনেমা নিয়ে কথা হচ্ছে, তার মানে আমাদের সিনেমা দর্শক দেখবে, দর্শক জানতেছে, ওদের মাধ্যমেই তো জানতেছে, তোমাদের মাধ্যমে তো জানতেছে। তোমার ভিডিও অনেক মানুষ দেখে, জাহিদের ভিডিও অনেক মানুষ দেখে, এই আরেনারের ভিডিও অনেক মানুষ দেখতেছে, মাসুমের ভিডিও অনেক মানুষ দেখতেছে, এরকম আরো যারা যারা আছে সব ভিডিও, এই তো মানুষের কাছে ছড়াচ্ছে, জঙ্গলি ছড়াচ্ছে, দাগি ছড়াচ্ছে, বরবাদ ছড়াচ্ছে, জিন ছড়াচ্ছে, চক্কর 302 ছড়াচ্ছে, মানুষের মধ্যে তো তোমরা পৌঁছায় দিতেছে জিনিসগুলা। সো খুবই ভালো, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, এবং খুব উচিত এরকম কন্টেন্ট ক্রিয়েটার আসলে হওয়া উচিত, এদের আসলে থাইমা যাওয়া না উচিত। ভাই অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমার আরো অনেক প্রশ্ন ছিল ভাই, আপনার সাথে সারাদিন কথা বলতে ইচ্ছা হচ্ছে, কিন্তু আপনি ব্যস্ত মানুষ ভাই, এই জন্য আপনার আজকে আর সময় নিব না। তাছাড়া জাহিদও বসবে, জাহিদও একটা ইন্টারভিউ নিবে। তো আজকে ভাই এখানে শেষ করবো, আর শেষটা আপনাকে একটা হাক করবো বড় ভাই হিসেবে। লাভ ইউ ভাই, তোমরা এইভাবে আগে যাও, শুভকামনা। অনেক বেশি, অনেক দূর বাকি আছে, অনেক দূর চলে যাও ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।